বাংলাদেশ তো সকলের, বাংলাদেশ তো কোনো একক ব্যক্তিবর্গের না, কোনো নির্ধারিত দলের না, কোনো নির্ধারিত গোষ্ঠীর না, সকলের। আমার, আপনার, আপনাদের, আমাদের, এটাই আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আবহমান কাল থেকে মানুষ ধর্ম, বর্ণ, শ্রেণী মিশে বসবাস করে। বৈচিত্র্য অনেক, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু দেখার আছে। আমি যেমন আপনাকে বাধ্য করতে পারবো না, আপনিও আমাকে কোনো কাজে বাধ্য করতে পারবেন না। আমি যেমন আপনাকে জোর করতে পারবো না, আপনিও আমাকে কোনো কাজে জোর করতে পারবেন না। স্বাধীনতা থাকতে হবে, ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে। কাকে আমি সাপোর্ট করব আর কাকে আমি সাপোর্ট করব না, কাকে আমি সমর্থন করব, কাকে আমি সমর্থন করব না, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো কোনো জোর জবরদস্তি চলবে না। জোর জবরদস্তি করে যেখানে রাজনীতি হয়, সেটা স্বল্প সময়ের ব্যবধানে ভেঙে খান খান হয়ে যায়। আর জোর জবরদস্তির রাস্তা ছেড়ে যেখানে মানুষ মানুষকে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সম্মান, ইজ্জত এগুলো দিতে শিখে, সেই রাজনৈতিক নেতৃবৃন্দ যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন লোভ সামলাইতে পারে না, তখন সমাজে বিশৃঙ্খলা হয়। যারা রাজনীতির সঙ্গে জড়িত, তারা নিজেরাই যদি লোভী হয়ে যায়, সম্পদের মালিক হইতে চায়, ক্ষমতায় জোর করে টিকে থাকতে চায়, মানুষকে নির্যাতন করতে চায়, মানুষের উপর অত্যাচার করে নিজেকে বড় প্রমাণ করতে চায়, নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, অন্যকে বিপদে ফেলে নিজে খুশি হয়, অন্য জেলে গেলে নিজে আনন্দ পায়, অন্যের উপর মামলা হলে নিজে ফুর্তিতে থাকে, তাহলে ধরে নিবেন এই রাজনৈতিক নেতৃবৃন্দ সাময়িক অর্থে কিছুটা আনন্দ পেতে পারে, কিন্তু ভবিষ্যতে সময়ের ব্যবধানে এই ধরনের নেতৃবৃন্দ বেইজ্জতি হওয়া ছাড়া কপালে আর কোনো কিছু খালি থাকে না। এই জন্য আমি মনে করি, আমরা যারা আপনাদের নিয়ে কাজ করতে আসছি, আমরা আমাদের কাজ করার ভিত্তি হবে পরস্পরকে ভালোবাসা, সম্মান করা, ইজ্জত দেওয়া, একসাথে বসা, একসাথে কাজ করা। যা আমি পারি তা আমি করব, যা আপনি পারেন তা আপনি করবেন। সকলে মিলে আমরা আমাদের বাংলাদেশ নতুন করে গঠন করতে চাই। এটাই হওয়া উচিত মূল। আচ্ছা বলেন, এই গ্রাম আর ওই গ্রাম, এটা হলিমপুর, ওটা শ্রীনারায়ণপুর, কে কার বিরুদ্ধে যাবে? কতক্ষণ যাবেন? কয়বার বলা যায় এই পাড়া ওই পাড়ায় মারামারি? কয়বার? কতক্ষণ? 2টা মামলা। আমি খুব কষ্ট পাই, ভাটি অঞ্চলে গেলে আমার খুব কষ্ট লাগে যখন দেখি রফিনগর থেকে একটা মানুষ একটা মামলার হাজিরা দেওয়ার জন্য টমটম গাড়িতে চড়ে সুনামগঞ্জে যায়, আবার কষ্ট করে বিকালবেলা হাজিরা দেয়, আবার রফিনগরের লাস্ট মাথা আলিপুরে যায়। আমি একদিনকে জিজ্ঞাসা করলাম কত টাকা খরচ হয়? বলে, স্যার একটা মামলার হাজিরা দিতে গেলে সুনামগঞ্জে যাওয়া আসা সহ প্রায় 1000 টাকা খরচ হয়। তো 20 জন আসামি থাকলে 20,000 টাকা খরচ হয়। গ্রামে গ্রামে যে মারামারি হয়, এক একটার মধ্যে 50 জন 100 জন আসামি থাকে, দেখেন নাই? 50-100 জন দলে দলে আসামি। তো সবগুলাকে নিয়ে একবার যায়। আমাকে গতকালকে একজন বললেন বাসায় এসে যে একবার আমাদের একটা গোষ্ঠীগত মামলা আছে, এটা একবার সুনামগঞ্জে গেলে 65,000 টাকা খরচ হয়। 6টা 7টা 10টা অটো ভাড়া করে আসতে হয় শরীফপুর, শরীফপুর থেকে উঠতে হয় সিএনজিতে, সিএনজি থেকে উঠে যাইতে হয় সুনামগঞ্জে, সুনামগঞ্জে যাইতে যাইতে সবার খাওয়ার টাইম হয়, সকলে মিলে দুপুরবেলা খাইতে হয়। এরপরে উকিলের কাছে যাইতে হয়, উকিলকে ফি দিতে হয়, মোহরীকে ফি দিতে হয়, তারপরে বিকালবেলা সকালে নাস্তা খাইতে হয়, আবার সেই সিএনজিতে চড়ে শরীফপুর পর্যন্ত আসতে হয়, শরীফপুর থেকে আবার অটো ভাড়া করে আবার রফিনগর যাইতে হয়। মাঝখানে রাস্তা ভাঙ্গা, অটো পোড়াটা চলে না, মাঝখানে গিয়ে আবার চেঞ্জ করতে হয়। রফিনগর যাওয়ার পরে আলিপুর পর্যন্ত যাইতে আর কোনো রাস্তা নাই, বাকিটা মোটরসাইকেলে যাইতে হয়, আর নাহলে হাইটে যাইতে হয়। প্রতিজনে হিসাব করে গড়ে 1000 টাকা খরচ হয়। 65 জন আসামি, 65,000 টাকা লাগে একবার সুনামগঞ্জে গেলে আর আসলে। এইরকম দিরাই সাল্লায় মামলা আছে শত শত। আমি তালিকা করেছি এসে, কারা আসামি হয়, কারা বাদী হয়, কি বিষয়ে মামলা হয়, মামলার বিষয়বস্তু কি। গতকালকে যে মামলার খবরটা পড়েছি, এই মামলার খবরটা যেটা বলছি আপনাদেরকে, এই মামলার বিষয়বস্তু ছিল একটা কবুতর। একটা কবুতর, কবুতর পালে না, একটা কবুতর থেকে মূল ঘটনার উদ্ভব। এরপরে এই পক্ষ মিলে 6টা 7টা 8টা মামলা হয়েছে। বন্দুকের গুলি হয়েছে, নিচে দিয়ে গুলি মারছে, আসামি হয়েছে, এখনো শরীরে গুলি আছে,
বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিছে, অপর পক্ষ মহিলাকে মারছে, আরো 4-5 জনকে মৃত্যু সজ্জায় করে ফেলছে। সর্বশেষ এত কিছু হওয়ার পরে শুরু হয়েছিল হলো একটা কবুতর, কবুতরটা আমার না কবুতরটা আপনার, এটা দেয়া। শেষ হয়েছে হলো মহিলার হাত পা ভাঙা, 4 জন মানুষের মৃত্যু প্রায় অবস্থা, 10-15টা বাড়ি ভেঙে গোরমার, আর এখনো মামলার আসামি হয়ে প্রতি মাসে 65,000 টাকা বিল। একটা ঘটনা খুঁজে পেয়েছিলাম সাল্লায়। একদিন আমি সুপ্রিম কোর্টে গেলাম, হঠাৎ করে আমার পাশে একজন লোক আমার বলতেছে, স্যার আপনার বাড়ি, আপনার না বাড়ি সুনামগঞ্জে, দেখেন সুনামগঞ্জে কি হচ্ছে। কি হচ্ছে? ফেসবুকে লাইভ দেখেন। লাইভে কি হচ্ছে? লাইভে দেখি মহিলা, পুরুষ, বাচ্চা যার কাছে যা ছিল নিয়ে পাল্টা আক্রমণ হইতেছে। কোন জায়গায়? শাল্লা থানার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল নামক গ্রামে। আপনারা অনেকে শ্রীহাইল নামক গ্রামের নাম শুনছেন। শ্রীহাইল নামক গ্রামে। আশ্চর্য ব্যাপার, আমি আর লজ্জায় কোনো জবাব দিই না। আমাকে বলতে, স্যার আপনার বাড়ি না এখানে? হ্যাঁ আমার বাড়ি এখানে। তাহলে যে মানুষ এরকম করে বাড়ি ঘর ভেঙে ফেলতেছে, আবার লাইভ দিতেছে টেলিভিশনে, আমি আর লজ্জায় মুখ খুলি না, আমি বলতেই চাই না যে আমার বাড়ি এখানে। চুপচাপ। রমজান মাস, বাড়িতে এসে আমি ওখানে গেলাম, গিয়ে দেখি বিগত বছরগুলোতে এই 2 বংশে মিলে প্রায় 17টা পাল্টাপাল্টি মার্ডার হয়েছে। কেউ কারো মুখ দেখে না, যাবজ্জীবন সাজা হয়েছে, জেল খাটছে, বের হয়ে আসছে, হাইকোর্ট হয়েছে, মার্ডার হয়েছে, মহিলা মার্ডার হয়েছে, পুরুষ মার্ডার হয়েছে, সব মিলে 17টা আদিকাল থেকে। উভয় পক্ষকে নিয়ে আমি বসার চেষ্টা করলাম যে এগুলো আর কত। এক পক্ষ আরেক পক্ষ কি করছে জানেন? বাড়ির এরকম টিনের ঘরের উপর দিয়ে উঠে ছিদ্র করছে, ছিদ্র করে ভিতরে ঢুকে বাথরুমের ভিতরে গেছে, গিয়া বাথরুমের কমোড ভাঙছে, কমোড ভাঙিয়া বাথরুমের ভিতরের যে কমোডের উপর পাশে একটা গ্লাস থাকে না, গ্লাস ভাঙিয়ে নিয়ে চলেছে। আরেক পক্ষ ভিতরে ঢুকে একটা সিন্দুক, গিয়ে দেখলাম একটা সিন্দুক, লোহার সিন্দুক আছে না, এই সিন্দুক ভাঙিয়া সিন্দুকের ভিতরে যা ছিল নিয়ে চলে গেছে। আরেকজনের শোকেস ভাঙছে। ও সবচেয়ে ইম্পর্টেন্ট, কলের ডান্ডি আছে না, কলের ডান্ডি, টিউবওয়েলের ডান্ডিটা তুলে নিয়ে একেবারে ফেলাই দিছে, আর এখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এগুলো সামাজিক অস্থিরতা। অথচ সকালে উঠে কি করে জানেন? একজনের ঘর আরেকজনের ঘর মুখ থেকে যদি পানি ফেলায় তাহলে আরেকজনের ঘরে পড়ে। খুব ঘনবসতি তো, একজনের মুখ থেকে পানি ফেললে আরেকজনের ঘরে পড়ে, আরেকজন মুখ থেকে খালি বের হলে ব্রাশ করতে গেলে আরেকজনের বাড়িতে থুতু ফেলতে হয়, এরকম বাড়ি ঘর। আমি কেন আপনাদেরকে এগুলো বলছি? এগুলো সামাজিক অস্থিরতা থেকে জন্ম হয়েছে। আমরা কেউ কাউকে সহ্য করতে পারি নাই, কেউ কাউকে ছাড় দিতে পারি নাই, কেউ কাউকে ভালোবাসতে পারি নাই, কেউ কাউকে মাফ করতে পারি নাই, কেউ কাউকে আলিঙ্গন করতে পারি নাই, বুকে জড়িয়ে ধরতে পারি নাই। আমরা করেছি রাজনীতি, আমরা করেছি এক পক্ষ আরেক পক্ষকে জাতাকলের চিপায় ফেলে কি করে শিক্ষা দিতে হয়, ওই শিক্ষা দেওয়ার রাজনীতি করতে 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 এমন এক জায়গায় গিয়েছে, উপর থেকে রাজনৈতিক নেতৃবৃন্দরা এগুলোকে শেল্টার দেন, কারো পক্ষ নেন, কারো বিপক্ষ নেন, কাউকে শায়েস্তা করতে চান, কাউকে শায়েস্তা করতে চান না, কার ভোট পাবেন, কার ভোট পাবেন না, এইগুলো হিসাব করে সমাজের মধ্যে যে অস্থিরতার জন্ম দিয়েছে। আমাদের সকলের দায়িত্ব হলো এই অস্থিরতা থেকে দিরাই সাল্লাহ লোকদেরকে মুক্তি দিতে হবে। যদি দিতে না পারি আমরা, তাহলে সকলেই অসম্মানের পাত্র হব। আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলে শেষ করে দেবো, আজানের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি না হয় এমপি হবো, আপনার কি হবে? আপনি আমার ভোট দিলেন, আমি কি হবো? এমপি হবো। তা আপনার লাভ কি? আপনার শ্রীনারায়ণপুর, হরিণপুর, এই কি হবে? খুব কঠিন প্রশ্ন। আপনার সমস্যার কিভাবে সমাধান হবে আপনার কাছে তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? আমি যে সিংহাসনে বসে থাকলাম, আপনার ফায়দা কি? আমি যদি সিংহাসনে বসে সিংহের মতো আচরণ করি, তাহলে আপনার এই হরিণপুর গ্রামের লোক, এই শ্রীনারায়ণপুর গ্রামের লোকের যদি কোনো উপকারে না আসে, এখানে যদি কোনো পরিবর্তন না করা যায়, এখানে যদি স্কুল ঘর স্থাপন করা না যায়, এখানে যদি মন্দির স্থাপন করা না যায়, এখানে যদি মসজিদ স্থাপন করা না যায়, এখানে যদি বাচ্চাদেরকে কাজ দেওয়া না যায়, শিক্ষা দীক্ষায় আগ্রহী করা না যায়, কৃষিতে পরিবর্তন করা না যায়, রাস্তাঘাটের মধ্যে পরিবর্তন করা না যায়, তাহলে আমি এমপি হইলেই বা আপনার লাভ কি?
আর এমপি না হইলেই বা আপনার লোকসান কি? কিছুই তো না আসলে। তাহলে পরিবর্তনটা হবে কি করে? এই পরিবর্তন যদি করা না যায়, তাহলে আমাদের মতো লোকের এই অট্টালিকা থেকে আরামের জিন্দিগি ছাইড়ে দেয়া শ্রীনারায়ণপুরে আর এই হলিমপুরে মোটর সাইকেলের ফ্রি পাউডার ধুলা খাইতে খাইতে জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। এই যে মোটর সাইকেলে 80 না ফ্রি কিছু পাউডার পাওয়া যায় না, ফ্রি পাউডার, এর কোনো মূল্য নাই। এই পরিমাণ ফ্রি পাউডার কিছুক্ষণ পরে যায় গেলে পরে শরীর টরীর সব সাদা হয়ে যায়। তো এই কষ্ট করার অর্থ কি যদি পরিবর্তন করা না যায়? এই যে স্কুল দেখেন, আমার সকাল থেকে যতক্ষণ এখানে আসছি ততক্ষণ এই স্কুলের কথা শুনতেছি। কোথায় গিয়ে ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কই পড়ে টানা খালি গিয়ে। তো এই স্কুল চলে না কেন? এতদিন চলে যাচ্ছে, স্কুলটা চলবে না কেন? ছাত্ররা স্কুলে যাবে না? মাস্টাররা থাকবে না? স্কুল চলবে না কেন? কার গাফিলতির কারণে স্কুল বন্ধ হয়ে আছে? কেন স্কুল বন্ধ হয়ে থাকবে? এই সমস্যার যদি সমাধান না হয়, আপনি আমাকে সাপোর্ট করেই বা লাভ কি? আমি মন্ত্রী হলেই আপনার লাভ কি? আমি এমপি হলেই আপনার লাভ কি? আর আমি গাড়ি দৌড়ে আসলেই আপনার লাভ কি? আপনার লাভ হলো এই স্কুল খুলবে, ছাত্ররা পড়বে, মাস্টাররা থাকবে, ছাত্ররা শিক্ষিত হবে, আপনি দেখবেন আপনার সন্তানরা শিক্ষিত হলেই এইটাই আপনার কাছে সবচাইতে বড় লাভ। এইটা যদি না হয়, তাহলে আমি এখানে আইসে বড় বড় বক্তৃতা দিয়ে কি ফায়দা? সেকেন্ড প্রশ্ন, বিরাট প্রশ্ন, কিন্তু একটা গুণগত পরিবর্তন আনা দরকার। রাজনীতিবিদরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং দুর্নীতি করে, রাজনীতি করে অট্টালিকার মালিক হইতে পারাটা, বিল্ডিং বানানোটা এখন আর কেউ শরম বোধ করে না। এক সময় জানেন, মানুষ ঘোষ খাইলে লজ্জা পাইতো। মানুষ যখন ঘোষ খাইতো, সরকারি অফিসাররা তখন লুকায়া ছাপায়া এমন সিস্টেম করে নিত, কেউ যেন জগতের কেউ কোনোদিন না দেখে। আর এখন বলে সারাদিন কষ্ট করি, দিন শেষে কিছু না পাইলে, উপরি কামাই না থাকলে কি আর চলা যায়? বিয়ে করতে যাবেন, জিজ্ঞাসা করে জামাই কি চাকরি করে, অমুক চাকরি করে, বেতন কত, এত, উপরি আছে কিনা জিজ্ঞাসা করে। বেতন কত? 20,000, কত? 25,000, 40,000। 40,000 দিয়ে তো বেশি দিন চলা যায় না। তো জিজ্ঞাসা করে ওই 40,000-এর পরে উপরি কামাই আছে নাকি। তো উপরি কামাই না থাকলে বউরে খাওয়াবে কি? উপরি কামাই না থাকলে সোনা গয়না কিনতে হবে না? যে 1,40,000 টাকা ভরি, এটা কিনতে হবে না? কিনতে হবে। হাতের বালা কিনতে হবে না? বাজু কিনতে হবে না? নেকলেস কিনতে হবে না? নুরক কিনতে হবে না? টিকলি কিনতে হবে না? ওই টিকলি তো অনেক দাম। উপরি কামাই না হলে তো মুশকিল। যতক্ষণ পর্যন্ত সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার করার লোকের হাতে না পড়বে, যতক্ষণ পর্যন্ত সরকারের বাজেট সঠিকভাবে কার্যকর করার মতো সৎ লোকের হাতে শাসন ব্যবস্থা না পড়বে, যতক্ষণ পর্যন্ত সরকারের টাকা মেরে খেলে কলিজা না কাঁপবে, যতক্ষণ পর্যন্ত একটা টাকা সরকারের টাকা নিজের পকেটে ঢুকাইলে পরে কবুতরের পণ্য না কাঁপবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। আমি হিসাব করে দেখেছি কি জানেন, এই হাওর বাওর এগুলাকে সাজাইতে গেলে হাজার হাজার কোটি টাকার দরকার। সরকারি বরাদ্দ কয় টাকা দেয়? 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি। 50 কোটি টাকা দিয়ে কি হবে? 50 কোটি টাকা দিয়ে দিলে থেকে বের হয়ে আসলাম, এসে সানপুর পাইলাম, সানপুর পাইয়া করিমপুর পাইলাম, করিমপুর পাইয়া আস্তে আস্তে এটা মাইটেপুর পাইলাম। এই মাইটেপুর আস্তে আস্তে 50 লাখ টাকা খাই ফেলবি, শেষ হয়ে যাবে না? ধরেন আপনার চাঁদপুর পরে রাস্তা যদি আমরা এই পর্যন্ত আনতে চাই, আমি হিসেব করে দেখেছি কয়েকশো কোটি টাকার বাজেট ছাড়া এই রাস্তা করা সম্ভব না। তো এই টাকা কেন দিবে সরকার? কার কাছে দিবে? এই সরকারি যে নিয়মিত বরাদ্দ আছে তা দিয়া আমাদের ভাটি অঞ্চলের চেহারা পরিবর্তন করা সম্ভব? মোটেও না। এই ভাটি অঞ্চলের চেহারা পরিবর্তন করতে গেলে শক্তিশালী লিডারশিপ লাগবে, শক্তিশালী নেতৃত্ব লাগবে। যে নেতৃত্বের কথায় সরকারি যেই হোক না কেন, যে অবস্থায় সরকার গঠন করুক না কেন, ওই ব্যক্তির কথায় যদি সরকার আস্থা রেখে হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়ার মতো ক্ষমতাবান কোন ব্যক্তিকে আমরা নেতৃত্বের আসনে বসাইতে না পারি, তাহলে শুধুমাত্র স্বপ্ন দেখে ওই 250-100 কোটি টাকা দিয়ে ভাটি অঞ্চলের চেহারা পরিবর্তন করবেন তো দূরের কথা, এটা অনেকটা সিনাই দিয়া গাং সিচার মতো অবস্থা হবে। দেখেন তো দেখি, আপনি একটা সিনাই হাতে নেন, একটা ঝিনুক হাতে নেন, আর নদী সিঁচতে শুরু করেন, দেখেন কয় বছর লাগে? কয় বছর লাগবে? আপনি মরবেন, আপনার ছেলের ছেলেও মরবে, এটাও মরবে, এটাও মরবে, 1 ইঞ্চি পানি কমাইতে পারবেন না। এখানে তাই দিচ্ছে।
এক চণ্ডীগড় ব্রিজ নিয়ে আমি বহু নাড়াছাড়া করেছি। আমি প্রথম গিয়েছি ওখানে বেড়াইতে, আমাকে একজন বলতেছে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, হয় না। তা আমি ফেসবুকে একটা লাইভ করলাম, লাইভ করলে দেখলাম শত শত হাজার হাজার লোক এটার পিছনে লেগে গেছে, তারাও করতে চায়, তারাও মানববন্ধন করে, তারাও এটা করে ওইটা করে। তা আমি ঢাকায় গেলাম, যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে দেখাইলাম, দেখাই বললাম যে এখানে একটা ব্রিজ বানাতে গেলে কি করতে হবে বলেন? কয় স্যার তো এটা আমাদের এস্টিমেট করতে হবে। এস্টিমেট করে আমাকে বললো যে শুধু চণ্ডীগড় ব্রিজ বানাইতে গেলে একদিকে আছে জগন্নাথপুর, আরেক দিকে আছে শান্তিগঞ্জ, আরেক দিকে আছে আমাদের দিরার এক মাথা, এই তিনটা মাথা। এখানে এই মাথাতে একটা ভালো ব্রিজ যদি বানাইতে হয়, তিনটা থানাকে সংযুক্ত করে যদি বানাইতে হয়, তাহলে যে পরিমাণ এস্টিমেটেড বাজেট দরকার সেই পরিমাণ টাকা হলো 620 কোটি টাকা। আমাকে বলে দরখাস্তটা, আমি গেলাম যোগাযোগ মন্ত্রীর কাছে যে 620 কোটি টাকা দেন। কয় আমরা তো এখন মাঝামাঝি সরকার, এত টাকা দেওয়ার তো সাহস নাই। বলেন যে দেন, এটা তিনটা থানা মিলে একটা হবে, টাকাটা দেন, টাকাটা কিন্তু দিয়ে দেন, যাক তিনটা থানা জোড়া লাগো, পরে দেখে আসে। বহু চেষ্টা তদবির করে আমাকে জানাইলো যে এই টাকাটা স্যাংশন করে দিয়েছে। ধন্যবাদ। এখন এখন ইম্পর্টেন্ট হলো কে কে বলবে যে দেন, এটা এই একটা লোক লাগবে না কে বলবে দেন। আপনি যতক্ষণ পর্যন্ত দেন বড়া শক্তিশালী মুখের কথার শক্তি আছে, মুখের কথার দাম আছে, মুখের কথার মূল্য আছে, এইরকম ব্যক্তিত্ব যতক্ষণ পর্যন্ত আপনি ফিট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভাটি অঞ্চলের চেহারার পরিবর্তন করা কারো দ্বারাই সম্ভব হবে না। এইটা শুধুমাত্র বইয়ে বক্তৃতা দিলে আর মাইক পাইলে গালিগালাজ করলে 2 ইঞ্চি পরিমাণ চেঞ্জ হবে না। মাইক পাইলে কিছু লোক দেখবেন আবক্তা কবক্তা করতে থাকে, আছে না সমাজে লোক, গালিটাই বলে বক্তৃতা। আমি অবাক হই, আচ্ছা গালিটা কে দেয়? গালি তারা দেয় যার নিজস্ব কোনো বক্তৃতা থাকে না, নাকি? আমার যদি নিজস্ব কোনো প্ল্যান থাকে তাহলে আমি প্ল্যানের কথা বলবো। এই দাদারে আমার গালিগালাজ করার দরকার কি? গালিগালাজ আমার তখন করতে হয় যখন আমার নিজস্ব কোনো কথা থাকে না, তখন সময় পাস করার জন্য ওনাকে গালিগালাজ করাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। এগুলো কোনো ভদ্রলোকের কথা না, এগুলো কোনো সুস্থ লোকের কথা না, এইগুলো কোনো শিষ্টাচার সম্পন্ন লোকের কথা না, এইগুলা কোনো সম্মানী মানুষের কথা নয়। আমরা রাজনৈতিক দলের লোকেরা একজন আরেকজনকে যদি গালিগালাজের পথ বেছে নেন, সারা জীবন গালিগালাজ করতে পারবেন, কিন্তু আপনি ওই হলিমপুর আর শ্রীনারায়ণপুর গ্রামের উন্নয়ন করতে পারবেন না। উন্নয়ন করতে গেলে মাথা খাটাইতে হবে, কাগজ কলম নিতে হবে, প্ল্যান করতে হবে, কোনটার সঙ্গে কোনটা জোড়া দিবেন বসতে হবে, একবার একটা জোড়া দিবেন আবার কাটতে হবে, এটা এদিকে হবে না ওইদিকে নিতে হবে, ওইদিকে হবে না এদিকে নিতে হবে। প্রথম বাজেটে আসবে 10 কোটি, এটাকে বাড়ায় 15 কোটি বানাইতে হবে, 15 কোটিতে হয় না এটার 20 কোটি বানাইতে হবে, 20 কোটিতে হয় না এটার 25 কোটি বানাইতে হবে। এই বানানো চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেক ওলা লোক যতক্ষণ পর্যন্ত আমরা সিলেক্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওই গালি গালাজ ছাড়া রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা যাবে না। আচ্ছা দেখেন তো, আমাদের বাড়ির পাশে শান্তিগঞ্জ না, আমাদের মান্নান সাহেব বহু কিছু করে ফেলছে না, তা আমরা পারি না কেন? এই লোকটা তো মানুষ নাকি? ওর তো 2টা পা, ওর তো 2টা চোখ, ও তো প্যান্ট শার্ট আমার আপনার মতোই পরে, ও তো ঘুমায়, ও তো খায়, তো ও পারে আমি পারি না কেন? ও যদি এটা পারে আমরা পারি না কেন? আমরা যে পারি না, এইটাই হলো আমাদের নেতৃত্বের সবচাইতে বড় দুর্বলতা। এই দুর্বলতা না কাটাইলে আপনি বক্তৃতা দিলে কাজ হবে না। তো আমি আপনাদেরকে আজান দিয়ে দিচ্ছি, লম্বা কথা আর বলছি না, একটা কথা বলি, চলেন আমরা সবাই মিলে দল মতের ঊর্ধ্বে উঠে একটা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করি। এখানে সকলেরই সম্মান থাকবে। এই রাজনৈতিক নতুনত্ব বলতে আমি কি বোঝাচ্ছি? নতুনত্ব বলতে বোঝাচ্ছি সকলেই তার সম্মান বুঝে পাওয়া উচিত। একজন মসজিদের ইমাম, তার ইজ্জত আছে, উই মাস্ট রেসপেক্ট হিম। একটা মন্দিরের পুরোহিত, তার সম্মান আছে, তাকেও তার রেসপেক্ট দিতে হবে। একজন স্কুলের শিক্ষক, তার সম্মান আছে, তাকেও তার সম্মান বুঝিয়ে দিতে হবে। সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, তারও সম্মান আছে, তাকেও আপনার তার সম্মান বুঝিয়ে দিতে হবে। একজন মসজিদের মুতাওয়াল্লি, তার একটা সম্মান আছে না, তাকে তার সম্মান বুঝিয়ে দিতে হবে। সকলের সম্মান বজায় রেখে সকলের অংশগ্রহণে দল মতের ঊর্ধ্বে উঠে একটা পরিবেশ তৈরি করতে পারলে, সকলে মিলে 5-10 বছর কাজ করতে পারলে, আমি প্রায়ই বলি 5 বছর 10 বছর কোন শক্তিশালী নেতৃত্বের হাতে সকলকে একসাথে করে পরিচালনা করতে পারলে এই দিরাই সাল্লার মাটিতে একটা বড় ধরনের পরিবর্তন করা সম্ভব। এই পরিবর্তনের জন্য একসাথে হন। ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে ভুলে যান, পারিবারিক দ্বন্দ্ব থাকলে এটা সাইডে রেখে দেন।
গ্রামে গ্রামে দ্বন্দ্ব থাকলে এটা মিটাই ফেলেন, মিটাই বলেন যে আমাদের ছোটখাটো বিষয়, এই ছোটখাটো বিষয়ে আমরা বড় জিনিসের জন্য ত্যাগ করে গেলাম, আর বড় বিষয় চাই। সে বড় বিষয় কি? 1 নম্বর বড় বিষয়, এই ভাটি অঞ্চলের রাস্তাঘাট ঠিক করতে হবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাস্তাঘাটের এত সংকট চিন্তাও করা যাবে না। আপনি ভাটি অঞ্চলের গ্রামগুলিতে গিয়ে দেখবেন গ্রামের মাঝখান দিয়ে হাঁটার কোনো রাস্তা নেই, খুঁজে পাবেন না। এমনও গ্রামে আমি যাই যে গ্রামে গলে পরে মাঝখান দিয়ে হাঁটলে ডান হাত লাগে যায় অথবা বাম হাত লাগে যায়, কোন রকম 2টা পা হাঁটি হাঁটি পা পা করে মাঝখান দিয়ে পারলেন, একটা ঘরের সাথে আরেকটা গোল লাগানো, আরেকটা ঘরের সাথে আরেকটা গোল লাগানো। এই রাস্তাটা কে বানাবে? কে এগুলো ঠিক করবে? কে কষ্ট করবে? কে পরিশ্রম করবে? আর বেকার যুবকদের কে চাকরি দিবে? শত শত হাজার হাজার বেকার যুবক, কে তাদের চাকরি দিবে? কে তাদেরকে শেখাবে যে তোমাদের আয় দরকার, তোমাদের ইনকাম দরকার? তোমাদের একটা আয় ইনকাম না থাকলে একজন বেকার যুবক জগতের সবচাইতে অথর্ব যুবকে পরিণত হয়। শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু ইনকাম নাই, পরিবারেতে কোনো দাম দেয় না, পরিবারের কাছে কোনো মূল্য নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা সকলেই ভাটি অঞ্চলের লোক, আমাদের সকলের ভাগ্য এক, আমাদের সকলের পরিণতি সেম। আমরা ভালো হলেও সকলে ভাগ করে নিব, খারাপ হলেও সকলে ভাগ করে নিব। আমাদের নিজেদের স্বার্থে এক হওয়ার সময় এসেছে। নতুন কিছু করার, গালিগালাজের রাজনীতি চলবে না, ভালো কিছু করার পরিকল্পনা করার রাজনীতি চালাইতে হবে। বকাবকির রাজনীতি চলবে না, ব্লেমের রাজনীতি চলবে না, হ্যান করেন না তেন করেন না এই ধরনের রাজনীতি চলবে না। আপনি আসলে কি করতে চান সেটা প্রকাশ করাটাই হবে রাজনীতি। যদি বাংলাদেশে পরিবর্তন আনতে হয় তাহলে চলেন প্রতিযোগিতা করি। আমরা একটা বলি, আপনারা একটা বলেন, আপনারা বলেন কতদিনের মধ্যে চণ্ডীগড় ব্রিজ করে দিবেন, বলেন। দিরাইশালার লোককে বলেন আগামী এতদিনের মধ্যে পাশ করলে চণ্ডীগড় ব্রিজ বাস্তবে রূপান্তরিত হবে। আমরাও বলি এতদিনের মধ্যে চণ্ডীগড় ব্রিজ বাস্তবে রূপান্তরিত করা হবে। করতে পারলে জনগণের কাছে জবাবদিহি থাকবে, করতে না পারলে কেন করতে পারলেন না তারও জবাবদিহিতা জনগণের কাছে করতে হবে। এইগুলো না করে বকাবকি করলে কি ফায়দা হবে? কি লাভ হবে এগুলো করে? কে কি লাভ করেছে বকাবকি করে? কিচ্ছুই নাই। তো আমি আপনাদেরকে সর্বশেষ কথাটা বলে শেষ করে দিচ্ছি, আমরা সকল দল মতের মানুষকে নিয়ে একসাথে আমাদের দিরাইশাল্লাহকে গঠন করতে চাই। আপনারা সবাই, আমি একটা নতুন কথা বলেছি যে আমাদের দল একটা নতুন নাম হয়েছে। বলে কি নাম? বলে নতুন দল। এই দলের নাম হলো দিরাইশাল্লাহর দল। এই দলের নাম কি? আবার বলেন এই দলের নাম কি? তা আমরা কি দিরাইশাল্লাহর পরিবর্তন চাই না? তাহলে আমাদের বাড়তি দলের দরকার কি? আমরা যারা এখানে বসবাস করি সবাই মিলে এক দল, এটার নাম হলো দিরাইশাল্লাহর দল। আর কে কি দল ছিলাম, কে কি দল আসি, কে কি দল করব, গোপনে গোপনে যা পারি করতে থাকি। মাতৃভূমির পরিবর্তন হলে আমার লাভ হবে না? আমার তো এটা দরকার। আমার তো অযথা এখানে খোঁচাখুচি গুতাগুতি করে আমার তো কোনো ফায়দা নাই। আসলে শেষ পর্যন্ত ফায়দা কি? শ্রীনারায়ণপুরের রাস্তা দরকার, মন্দির দরকার, ছায় মন্দির দরকার, নাট মন্দির দরকার, পূজা করার অর্চনা করার জায়গা দরকার, বেকার যুবকদেরকে কাজ দেওয়া দরকার। এটা আমার সর্বশেষ দরকার। আর এছাড়া বাকি যত রাজনৈতিক কথা আছে এটা ঢাকায় বসে করেন, এটা বিভিন্ন জায়গায় বসে রাজনৈতিক বকাবকি করেন, এইটা তো হলিমপুরে নিয়ে আসার কোনো অর্থ হয় না। এখানে কে কাকে বকা দিবে? সবই ভাই, সবই চাচা, সবই দাদা, সবই নানা, সবই কাকা, ঘুরে ফিরে আমরা আর মামুরাই তো সব। ঘুরে ফিরে খুঁজে দেখেন যে আমরা আর মামুরার বাইরে কেউ আছে নাকি? খুঁজে পাবেন না। তো আমরা আর মামুরার মধ্যে সংগ্রাম লাগাচ্ছেন কেন? আমরা আর মামুরার মধ্যে তো সংগ্রাম লাগানোর দরকার নাই। আমরা আর মামুরা কিভাবে ভালো থাকতে পারি এইটাই তো হওয়া উচিত মূল রাজনীতি। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাই, যদি আপনারা একসাথে হতে পারেন, এই পরস্পরের মধ্যে যে বিভেদ আছে এটা বলতে পারেন, পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিতে পারেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে যান, সাংসারিক দ্বন্দ্ব ভুলে যান, গ্রাম্য দ্বন্দ্ব ভুলে যান, একসাথে হন ইনশাল্লাহ। আর 10টা বছর সময় ঠিক করেন। যদি ঠিক করতে পারেন, আমি আমার জীবনের মূল্যবান সময়ের এই 10 বছর এই ভাটি অঞ্চলের জন্য খরচ করতে চাই। এই খরচ করে একটা পরিবর্তন ঘটাইতে চাই, যে পরিবর্তনটা দেখার জন্য বাংলাদেশের 299 আসনের লোকেরা এই ভাটি অঞ্চলে এসে দেখে যাবে যে দিরাইশাল্লাহ একটা মডেল সংসদীয় আসনে পরিণত হয়েছে। এই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, কোন নেতৃত্বের রাজনীতির বড় বকাবকির কথার জন্য না, ভালোবেসে পছন্দ করে এই জায়গায়
আমরা আপনারা একমত হব যে আমাদের এই পরিবর্তন দরকার। বাকি যা কিছু আছে সবকিছু সাইডে, পরিবর্তনের ব্যাপারে একমত। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজানের সময় হয়ে গেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকেই সালাম এবং শ্রেণীভেদে আমার আদাব গ্রহণ করুন।